হ্যালো সুপার হিরো লাভার্স, রোড টু ডুমসডের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে কথা বলবো প্রথম এক্স-ম্যান মুভির ব্যাপারে। আর এই সিরিজে আমি মার্ভেলের বিভিন্ন প্রজেক্টের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলে একদম শুরু থেকে শুরু করেছিলাম যে অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হওয়ার আগে যাতে আমরা পুরো মার্ভেল মাল্টিভার্সকে কভার করতে পারি। তো আজকের এই এপিসোডে কথা হবে এক্স-ম্যান মুভির ব্যাপারে। এটা কোনো মুভি এক্সপ্লেন নয় যে আমি এই মুভির কাহিনী বলবো আপনাদেরকে। এখানে আমি ফ্যাক্ট বলবো কীভাবে তৈরি হয়েছিল মুভির বিহাইন্ড দ্য সিন কেমন ছিল, কিছু ডিলিটেড সিন ছিল কিনা সেই নিয়ে আলোচনা হবে। বিহাইন্ড দ্য সিনে সেই যুগে এত পাওয়ারফুল বা এত ভিজুয়ালি ইমপ্রেসড মুভি কীভাবে বানানো হয়েছিল, কী সব চ্যালেঞ্জেস এসেছিলো, ক্যারেক্টারের ওপরে কোনো কন্ট্রোভার্সি ছিল কিনা, এই পুরো ব্যাপার অ্যাকচুয়ালি আমি এখানে সেটা কেস স্টাডি করতে চলেছি। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। 1990 দশকের শেষে সুপারহিরো সিনেমা খুব কম তৈরি হয়, কারণ হলিউডের স্টুডিওগুলো মনে করত কমিক বুকের ওপর মুভি বানানো হবে খুব রিস্কি। কিন্তু 2000 সালে একটা সিনেমা এসে সেই ধারণা চিরকালের জন্য বদলে দেয়। এই মুভিতে দেখানো হয় একটি দলকে যাদের সমাজ ভয় পায়, একটা পৃথিবী যেখানে মানুষ আর মিউট্যান্টের মধ্যে সংঘর্ষ চলছে। হ্যাঁ, মুভি নাম এক্স-ম্যান। এই মুভি শুধু একটা সুপারহিরো ফিল্ম ছিলই না, এটা মডার্ন সুপারহিরো সিনেমার ফাউন্ডেশন তৈরি করে। যদি কমিক অরিজিনের কথা বলি তো এক্স-ম্যান বানিয়েছিলেন স্ট্যানলি এবং জ্যাক কিরবি, আর এর প্রথম কমিক্স প্রকাশিত হয় 1963 সালে। এর কনসেপ্ট ছিল অনেক আলাদা। মিউট্যান্ট বলতে বোঝায় এমন মানুষ যাদের জন্মগত জেনেটিক মিউটেশন আছে, আর এই মিউটেশন তাদেরকে দেয় বিশেষ ক্ষমতা, আর এই পাওয়ারের জন্যই সোসাইটি তাদেরকে ভয় পায়। আসলে বন্ধুরা, এই কনসেপ্টটি রিয়াল ওয়ার্ল্ড ইস্যুর মেটাফর ছিল, রেসিজম, ডিসক্রিমিনেশন আর মাইনরিটি অপ্রিসিয়েশন। মুভির ডেভেলপমেন্টের ব্যাপারে যদি বলি তো 1990 দশকে মার্বেল কমিক্স ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে যায়, আর তাই তারা তখন অনেক ক্যারেক্টারের ফিল্ম রাইটস বিক্রি করে দেয়। এক্স-ম্যান মুভি রাইটস যায় 20th সেঞ্চুরি ফক্সের কাছে, আর স্টুডিও প্রথমে মুভি ডেভেলপ করতে শুরু করে আর্লি 1990s-এ। কিন্তু তখন স্ক্রিপ্টের টোন নিয়ে হয় অনেক সমস্যা। আর এই এক্স-ম্যান মুভির স্ক্রিপ্ট কয়েক বছর ধরেই ডেভেলপ করা হয়। স্ক্রিন প্লে লেখেন ডেভিড হাইটার, ব্র্যান সিঙ্গার আর টম ডিস্যান্টো। রাইটার ডেভিড হাইটার কমিক্সের অনেক বড় ফ্যান ছিলেন, আর তাই তিনি স্ক্রিপ্টে কমিক রেফারেন্স রাখার চেষ্টা করেন, কিন্তু স্টুডিও চাইছিল মুভি যেন গ্রাউন্ডেড সায়েন্স ফিকশন টোন পায়। যদি মুভির স্টোরির ব্যাপারে বলি তো এখানে আমি সেটিকে লম্বা করে বলবো না, আমি শুধু এইটুকুই বলবো এই মুভির পুরো এক্সপ্লেন আমার বাংলা মুভিজ চ্যানেলে আমি অলরেডি করে দিয়েছি। তো কাহিনীটি জানতে সেটা অবশ্যই দেখে নিতে পারবেন। আর যদি এক লাইনে এই কাহিনী বলি তো একদল মিউট্যান্ট পৃথিবীকে বাঁচায় আর এক মিউট্যান্টের হাত থেকে, যে মানুষদের জোর করে মিউট্যান্ট বানাতে চেয়েছিল। ব্যাস, এটাই মূল কাহিনী। ডিরেক্টরের ব্যাপারে যদি বলি তো এই মুভি ডিরেক্ট করেন ব্র্যান সিঙ্গার আগে ডিরেক্ট করেছিলেন থ্রিলার ফিল্ম দ্য ইউজুয়াল সাসপেক্টস, আর তাই তিনি সুপারহিরো মুভিকেও সিরিয়াস টোন দিতে চেয়েছিলেন। তিনি ইনসিস্ট করেছিলেন রিয়ালিস্টিক ওয়ার্ল্ড, ডার্কার টোন আর ক্যারেক্টার ড্রাইভেন স্টোরি। আর তারপর শুরু হয় কাস্টিং। মেন কাস্টে থাকে প্যাট্রিক স্টুয়ার্ট, যিনি প্লে করেন প্রফেসর এক্সকে, ইয়ান ম্যাককেলেন ম্যাগনেটোকে প্লে করে, হিউ জ্যাকম্যান উলভারিনকে প্লে করে, স্টর্মকে প্লে করে হ্যালে বেরি, জেমস মার্স্টন সাইক্লপসকে প্লে করে, ফেমকি জনসন জিন গ্রেকে, আর অ্যানা প্যাকউইন রোগকে। কিন্তু সব কাস্টিং খুব সহজভাবে হয়নি। উলভারিনের কাস্টিং এর সময় ভালোই ড্রামা হয়েছিল সেই সময়ে। অরিজিনালি উলভারিন রোল দেওয়ার কথা ছিল ডরে স্কটকে, কিন্তু তিনি তখন মিশন ইম্পসিবল 2 এর শুটিং করছিলেন, আর তাই শিডিউলিং কনফ্লিক্ট হওয়ার কারণে তাকে রিপ্লেস করা হয়, আর শেষ মুহূর্তে রোল দেওয়া হয় হিউ জ্যাকম্যানকে। আর এই কাস্টিং পরে আইকনিক হয়ে যায়। কিন্তু সেই সময় হয় একটি কন্ট্রোভার্সিও, কারণ আমরা তো সবাই জানি হিউ জ্যাকম্যানকে উলভারিন রোলে আইকনিক লাগলেও তার হাইট কিন্তু কমিক অ্যাকুরেট উলভারিনের মতো একেবারেই না। এছাড়া কস্টিউম নিয়েও হয়েছিল কন্ট্রোভার্সি। কমিক্সে এক্স-ম্যানের কস্টিউম ছিল ব্রাইট ইয়েলো ব্লু সুপারহিরো স্যুট, যেমন আমরা এক্স-ম্যান 97 সিরিজে দেখেছিলাম, কিন্তু ডিরেক্টর ব্র্যান সিঙ্গার এগুলো বাদ দিয়ে দেন, কারণ তিনি মুভিটিকে রিয়ালিস্টিক করতে চেয়েছিলেন। তাই টিমের কস্টিউম হয় ব্ল্যাক লেদার স্যুট। আর তাই মুভির এক সিনে উলভারিন মজা করে বলে উড ইউ প্রেফার ইয়েলো স্প্যান্ডেক্স, আর এই ডায়লগ কমিক কস্টিউমের রেফারেন্স ছিল। এরপর শুরু হয় প্রোডাকশন। প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় 1999 সালে। শুটিং এর লোকেশন ঠিক করা হয় টরন্টো, অন্টারিও আর কানাডার স্টুডিও। এর প্রোডাকশনের বাজেট ছিল প্রায় $75 মিলিয়ন, আর এই মুভিতে প্র্যাকটিক্যাল ইফেক্টস আর আর্লি সিজিআই মিক্স করা হয়েছিল। যদি কথা বলি এবার ভিজুয়াল ইফেক্টস এর ব্যাপারে তো মিউট্যান্ট পাওয়ার দেখানোর জন্য অনেক সিজিআই ব্যবহার করা হয়। যেমন ম্যাগনেটোর পাওয়ার দেখানো হয়েছিল মেটাল ম্যানিপুলেশন ইফেক্ট দিয়ে, সাইক্লপসের অপটিক ব্লাস্ট দেখানো হয় লেজার বিম ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে, মিস্টিকের শেপ শিফটিংটি অ্যাডভান্স মেকআপ প্লাস সিজিআই ছিল। আর একটা ফ্যাক্ট, মিস্টিকের এই মেকআপ করতে প্রায় 8 ঘন্টা সময় লাগতো।
ম্যাগনেটো ক্যারেক্টারটির ব্যাকস্টোরি মুভিতে হলোকাস্ট দিয়ে শুরু হয়, আর এই সিন ক্যারেক্টারটাকে খুব ইমোশনাল ডেপথ দেয়। অ্যাক্টর ইয়ান ম্যাককেলেন ক্যারেক্টারটিকে ফিলোসফিক্যাল ভিলেন হিসেবে পোর্ট্রে করেন। এরপর মুভি রিলিজ হয় 2000 সালের 14 জুলাই। বাজেট তো আগেই বললাম $75 মিলিয়ন, আর এতেই সে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল প্রায় $296 মিলিয়ন, আর এটা হিউজ সাকসেস ছিল সেই সময়ে। এক্সম্যান সাকসেস হওয়ার পরে হলিউড স্টুডিওস বুঝতে পারে সুপারহিরো মুভি সিরিয়াস স্টোরি টেলিং দিয়েও সফল হতে পারে, আর এরপরে আসে স্পাইডারম্যান আর ব্যাটম্যান বিগিনস এর মতন সিনেমা, আর এক্সম্যান ফ্র্যাঞ্চাইজ পরে তৈরি করে হিউজ সিনেমাটিক ইউনিভার্স। এই মুভি থেকেই শুরু হয় এক্সম্যান ফিল্ম সিরিজ। পরবর্তী মুভি আসে X2, তারপরে এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড। পরে ফ্র্যাঞ্চাইজ এক্সপ্যান্ড হয় প্রিকুয়েল মুভিজ, উলভারিনের স্পিন অফ আর ডেডপুল ইউনিভার্স দিয়ে। এক্সম্যান মুভি সুপারহিরো সিনেমাকে বদলে দেয়। এই মুভি দেখায় কমিক অ্যাডাপ্টেশন শুধু কালারফুল অ্যাকশন নয়, এটা সিরিয়াস সায়েন্স ফিকশন ড্রামাও হতে পারে, আর এটাই মডার্ন সুপারহিরো স্টোরি টেলিং এর শুরু। ব্লেড মুভি সুপারহিরো মুভিকে পুনরায় জীবিত করেছিল, কিন্তু এক্সম্যান তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই সিনেমা প্রমাণ করে কমিক বুক ক্যারেক্টার দিয়েও পাওয়ারফুল ইমোশনাল স্টোরি বলা যায়। এবার কথা হবে এই মুভির কিছু বিহাইন্ড দ্য সিন ফ্যাক্ট নিয়ে। হিউ জ্যাকম্যান আসলে লাস্ট মোমেন্টে কাস্ট হন। অরিজিনাল উলভারিন ছিলেন ডগগ্রে স্কট, কিন্তু শিডিউল কনফ্লিক্ট হওয়ার কারণে তাকে রিপ্লেস করা হয়, আর সেই সময় হিউ জ্যাকম্যান হলিউডে প্রায় আননোনি ছিলেন। এই মুভিতে উলভারিনের ক্ল অরিজিনালি রিয়াল মেটাল দিয়ে বানানো হয়েছিল, কিন্তু শুটিং এ কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওগুলো সেফার প্রপ দিয়ে রিপ্লেস করা হয়। এছাড়া রেবিকা রমেজনের মিস্টিকের মেকআপ করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগতো। তার পুরো বডিকে ব্লু প্রস্থেটিক দিয়ে ঢাকতে হতো, আর এটাই শুটিং এর সবচেয়ে টাইম কনজিউমিং প্রসেস ছিল। এছাড়া ডিরেক্টর ব্র্যান সিঙ্গার কমিকে ইয়েলো স্যুট রিজেক্ট করেন, কারণ তিনি মুভিটিকে রিয়ালিস্টিক টোন দিতে চেয়েছিলেন। আর সাইক্লপের লেজার ব্লাস্ট পুরো সিজাই ছিল না, অনেক সিনে লাইভ প্রজেকশন টেকনিক ব্যবহার করা হয়েছিল। আর ম্যাগনেটোর হেলমেট এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে অ্যাক্টর ইয়ান ম্যাককেলেন কমফোর্টেবল থাকেন এবং ডায়লগগুলো ক্লিয়ারলি বলতে পারেন। মুভিতে উলভারিন জনপ্রিয় হলেও স্টোরিটা আসলে রোগের পার্সপেক্টিভ থেকেই দেখানো হয়েছিল। মানে বলা যেতে পারে প্রথম এক্সম্যান মুভির স্টোরি ছিল রোগের। প্রথমে স্টুডিও চেয়েছিল মুভির নাম হবে দ্য মিউট্যান্টস, কারণ এক্সম্যান নামটা কনফিউজিং মনে হচ্ছিল অডিয়েন্সের জন্য। আর যেহেতু হিউ জ্যাকম্যান উলভারিন কমিক পড়েননি, তাই শুটিং এর সময় তাকে ডিরেক্টর বলেছিলেন থিঙ্ক অফ উলভারিন লাইক ক্লিন্ট ইস্টউড স্টাইল কাউবয়, আর হিউ জ্যাকম্যান সেভাবে একে প্লে করে। এই মুভিতে ছিল বেশ কিছু ডিলিটেড সিনও। ট্রেন জার্নিতে উলভারিন এবং রোগের বন্ডিং এর কিছু সিন কাট করা হয় মুভি থেকে, যার কারণ এই সিনগুলো মুভির ফেসিং স্লো করছিল। এছাড়া ম্যাগনেটোর মেশিন কিভাবে কাজ করে এই নিয়েও বড় এক্সপ্লেনেশন সিন ছিল, কিন্তু ফাইনাল কাটে এটি বাদ দিয়ে ছোট করা হয় যাতে মুভি ফাস্ট থাকে। এমনকি প্রফেসর এক্স এবং ম্যাগনেটোর ফ্রেন্ডশিপ নিয়েও আরো কিছু ডায়লগ সিন ছিল মুভিতে, আর এগুলো কাট করা হয় রান টাইম কমাবার জন্য। এছাড়া মুভিতে কমিক ক্যারেক্টার জুবিলিরও বড় রোল থাকার কথা ছিল, কিন্তু ফাইনাল কাটে তাকে প্রায় ব্যাকগ্রাউন্ড ক্যামিও করে দেওয়া হয়। এই মুভি থেকে কন্ট্রোভার্সিও হয়েছিল। স্টুডিও ইনিশিয়ালি বেশি বাজেট দিতে চাননি, ফলে বেশ কিছু সিন সিম্পলিফাই করতে হয়েছিল। ডিরেক্টর ব্র্যান সিঙ্গার স্টুডিওর সাথে কনফ্লিক্টে জড়ান টোন নিয়ে, সাথে কস্টিউম নিয়েও, এছাড়া স্টোরি অ্যাপ্রোচ নিয়েও। স্টুডিও চাইছিল লাইট টোন আর ডিরেক্টর ডার্ক টোন। এমনকি ফ্যানরা কমপ্লেনও করেছিল এক্সম্যানের স্যুট কোথায়, কারণ কমিকের আইকনিক ইয়েলো ব্লু কস্টিউম বাদ দেওয়া হয়েছিল। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।